মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার বন্ধুরা, আপনাদের রোমো রহস্য পডকাস্টে স্বাগত। আমি অর্পণ আছি আপনাদের সঙ্গে। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারনাথ তান্ত্রিক ও আগুন গল্প পাঠে আমি অর্পণ। সমস্ত রকম নারীর চরিত্রে সৃজিতা। শুরু হচ্ছে তারনাথ তান্ত্রিক ও আগুন। তারনাথ বলল, রাম রাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম, তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে। পথ পিছল। সারাদিন জল হয়ে সবে খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ। ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মতো বর যতীন ঘোষাল ডেকে বলল, তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইল খানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টি ভিজে বিউলির ডালের মতো হর হর হয়ে আছে। তাতে কাঁধের উপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সেই মারা গেলে কি হয়? রাম রাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হড়কায় এবং স্বাগত চৌধুরী মশাই আমাদের ঘাড়ে এসে পড়েন, তাহলে তাকেও এ যাত্রায় চৌধুরী মশাইয়ের সঙ্গে সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছেন রাম রাম চৌধুরীর 2 ছেলে, ঘনারাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হচ্ছে 50-এর ওপরে। কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধন উপার্জনের ব্যাপারে রাম রামের কোনো নীতি বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রাম রাম মারা গেলেও তার খ্যাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। গণারাম এবং কৃষ্ণরা বৈষয়িক ব্যাপারের উপযুক্ত ছেলে। বৃত্তি ব্যবসার সমান তেজে বজায় থাকবে। রাম রাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে। সপ্তাহে 2 দিন পাঁঠার মুড়ো খান। 1.5 সের দুধ জাল দিয়ে 8 সের করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংচা। আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোঙা ঢেকুরও তোলেননি। এই রকম মানুষ রাম রাম 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘননামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া দিচ্ছিল। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদ মেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব রান্না করেছিলেন। রান্না খারাপ হলে সারা দিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রাম রাম চৌধুরী গিলাসের জল দিয়ে পাতার উপরে হাত ধুয়ে ফেলে
শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা আর কেষ্টকে আমার ঘরে আসতে বলো। এইসব ঘটনা আজই সকাল থেকে ঘনারাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি। ঘনারাম গিরগির পুকুরে ছিপ ফেলে বসলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনে মোকদ্দমার সাক্ষীদের তামিল দিচ্ছে। বাপের তলব আদালতের সামনের চেয়েও ভয়ানক। দুই ছেলে ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। দুই ছেলে গিয়ে দেখলেন বাবা বিছনায় শুয়ে। ঘনারাম বললেন, কি হয়েছে বাবা? এখানে এসে বস। কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রাম রাম বললেন, আমার যেখানে যা আছে তোরা সব বুঝে নে, আমার আর বেশি দিন বাকি নেই। অবাক হয়ে রামকৃষ্ণ বললেন, সে আবার কি? শরীর কি অসুখ বলে মনে হচ্ছে? বলো তো কালীগতি কবিরাজকে একবার খবর দিই। থাম, কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসার সময় আমার মুখের ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো? তাতে কি, রান্না পড়ে গিয়েছিল বোধ হয়। না, এ সেরকম তেতো না, এ অন্য রকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখের ধানের ভাতও তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। এই দেওয়াল আলমারিটা খুলে একটা মোটা লম্বা খাম নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুমের মধ্যে কখন পরপারে রওনা হয়েছেন তা বোঝাই যায়নি। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামের মৃত্যুতে কেউ খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কৃতিত্ব হাতে পাচ্ছিলেন না। পৌর বয়সে বাপের অধীনে থাকা বড় কষ্টের। পুত্রবধূরা শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময় নানা উদ্ভব ফরমাইশের খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রাম ইলিশ হাতে এসে বলল, এই দেখ কানাই, জেলে কত বড় মাছ দিয়ে গেছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এ গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ বাড়বে। যাও, জ্বালা থেকে পাটনাই বালাম চালসের 2 বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে এখন। সময় যায়, উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। 2 বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুল দিয়ে কি পরীক্ষা করছেন। 2 বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রাম মাথা নেড়ে বললেন, উফ, আরো এক টিপে বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টে হয়তো হুকুম হলো রান্না শুরু করবার। কাজেই ঠিক সময় গেছেন রাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করতো না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো। বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোনোর উদ্যোগ করি আবার ঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতি ভালো না চৌধুরী মশাই, এবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন,
কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছাই। কৃষ্ণরাম বললেন। সেখানে কোনো চাউনি টাউনি কিছু নেই, জলে দিয়ে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন। আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে না ভিজলাম, কিন্তু জল হলে আর দেহ ভার করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে। কৃষ্ণরাম বললেন। একটু পা চালিয়ে এগোন। গ্রামের ধার দিয়ে নদী, শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়েক গিয়ে তবে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে বেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আবার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গেছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন একটা গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা কিছু খারাপ ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাঁধছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করবার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে নিয়ে আনছিল। গণরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা আর বসে কেন বাবা, চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার 3য় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে, আর হুকোর সুর সুর শব্দ। আমরা কয়েকজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, এক চিতা সাজাচ্ছে। চালাঘর থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হচ্ছে, যাতে বর্ষার জোরালো হাওয়া আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা। কে 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 ওখানে? কে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম অস্বাভাবিক বাড়ি গলায় হেঁকে বললেন, কি হয়েছে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল, বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে বাঁশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পানসে মুখে হরেন বলল, ওই 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 ঝোপের মধ্যে কে যেন দাঁড়িয়েছিল। স্পষ্ট নিঃশ্বাসে আবার শুনলাম আমি। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামে সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি ওই ওই করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েকটা ঘা বসিয়ে দিল। একটা ব্যায়ামও বেরোলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কিরে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না না ভাই, তো তোমরা বললে তো হবে না।
পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই চড়া জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাবু কি বিদঘুটে, অসময় তোমাদের ইয়ে চাকিয়ে উঠলো। বন্ধুকে একলা ফেলে যাওয়ার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্যের গীতা পাঠ এখনো থামেনি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। যতীন ঘোষাল রাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে, এই আশায় ক্রমাগত বলে চলেছেন। সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে নাই বা কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষকৃত্যের কাজে ভগবান কি বাধা দিতে পারেন? গ্রামে একবারে অন্ধকার হয়ে গেল। অমন পুণ্যবান মানুষ আর হবে না। আমরা সব চুপচাপ। নলকাগড়ার বুনে একটা শেয়াল ডেকে উঠল। ঝোড়ো হাওয়ায় শীত শীত করছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে অস্বাভাবিক মানসী উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণের রাত্রিরে একাকিত্বে ওই অপার্থিব হাসি যেন আরো পেতাই করে তুলল। ভয় সবার মুখ পাঞ্চে হয়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধির লোক। সবার আগে সমিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখ না কি ব্যাপার, ভয় কি? না হয় আমিও যাচ্ছি, লণ্ঠন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না না না, ভয়ের কি আছে? তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কিনা? লণ্ঠন নিয়ে আমরা সবাই যে দিক থেকে হাসির শব্দ এসছিল সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনের মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখতে শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে উঠল, ও ও কি, তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সামনে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টিতে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। আর তার চোখের মধ্যে, তার মনিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো কোঁচা কোঁচা দাড়ি, শীর্ণ দেহ। এই তুমি কে? এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বলল, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে এদিকে বার করে আনো তো দেখি। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল। বেটা মহাপাজি, অত করে ডাকাডাকি করা হলো, তাও কোনো সাড়া শব্দ দেয়নি। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল,
এবার চোখ ফিরিয়ে প্রথমে গণরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ গণরাম বললেন, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভুরু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ গণরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আলো থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশের বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব। যা যা ভাগ, পাগল কোথাকার! যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো, তার গায়ে আগুনে আভা, চমকে চমকে উঠছে। নিতান্তই একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষ গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানির মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হবার পরেও শ্রীপদর তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে 2 ঘাস জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরী এটা একেবারেই ভালো লাগলো না। যার পিছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি? যে সব বিষয় হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর যে তার আরাম কোথা? এর মধ্যে পথে একদিন রামরাম এবং শ্রীপদর বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরো 4 বিঘে রায়বাবুদের কাছে পাউনি নিয়ে নিলে ভাতে মরবো না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমি কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনা ওখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদর বাড়ি আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগে 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুল গাছের নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধপোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোঁয়া ছাড়ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? উত্তর এলো না। খাটের তলায় টিনের ট্রাঙ্কে সেই যা রেখেছিলাম। উত্তরে, জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাওয়ার মতো করে চারদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ এই দিকে না তাকিয়ে তার বউ বিহবল গলায় বলল। শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের ট্রাঙ্কে তার স্বাদের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষে যথেষ্টই শোক হতে পারে।
তার উপর চোখের সামনে সে নিজেদের বসত বাড়ি পুড়ে চলে যেতে দেখেছে। সে ধাক্কা সামলালো কঠিন। শ্রীপদ থাকলে তার কি হতো বলা যায় না। এরপরে কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকতো। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদর বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। গল্পটা একেবারেই অলৌকিক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপ পর্যন্ত না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পর ঘটতে থাকে। বউ মারা যাওয়ার 2 মাস পরেই শ্রীপদ খবর পেল কলেরায় মড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলের গান গাইতো, যে লোকটার গয়ালে গরু, খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ের একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাওয়ার ব্যাপারে অবশ্যই রামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করলো রাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপা মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বীর করে কি যেন বলে যেতে লাগলো। এর ওর বাড়ি খেতে চাই, আমি ওর বাড়ি খেতে চাই। পাড়াগায়ে তখন ভাত জিনিসটা অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসতো, খেতে দিত। ক্রমেই তার জমি হাতছাড়া হয়ে গেলেও হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে খেতেও দেয়, কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এরকমই। ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অস্তিত্ব, মনের অসংলগ্নতার মধ্যে কোথাও এই হাহাকার সুরটুকু অনাবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়ার রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পাত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনেই পাগলটা যা তা করে বলছে। ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন গণরামে বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন ওর জন্য কোনো জাঁকজম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষালের মুখে হুট হাট গোছের একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎ দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ভীপ্ত গলায় বলল, ওরে বড় লোকের বাচ্চাটা কুত্তা, আমাকে তোরা আর কেউ ধরতে পারবি না। তারপর গণরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তাই কি? এ তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস করে আবার এগোনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে লাফিয়ে পড়ল জলে।
বর্ষায় খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগেই কিছু বুঝতে পারা গেল না। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদদা তো সাঁতারই জানতো না, মরে যাবে যে। কেউ অবশ্য এগোলো না শ্রীপদর কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে না সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার ঠিক কি? এছাড়া শ্রীপদর মতো হতভাগ্য আর বেঁচে কি করবে, এমন ভাবনাও হয়তো কারোর কারোর মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বলল, ন্যাকামো, সাঁতার জানে নিশ্চয়ই, না হলে আবার ঝাঁপ দিতে যায়? অত সাহস আছে নাকি ওর? আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি পড়ি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতায় ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ঢালার সঙ্গে সঙ্গেই বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরা। কলসি ভাঙার পর আর পিছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক আমরা কেউ ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশ পুরুতেও তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমক পথ দেখা দিচ্ছে। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধহয় ভেজবার পর গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল যেন কেমন ভয়ার্ত গলায় বললেন, ও ও কি কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রাম রাম চৌধুরী নিভে যাওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্নায়ুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তো আর আগুন জ্বলে ওঠা সম্ভব নয়। আর এই প্রবল বর্ষণের ভিতরে আগুন জ্বললই বা কি উপায়? আমাদের গা বেয়ে জল গড়াচ্ছে। এত ভিজে গিয়েছি যে শুকাতে 1 সপ্তাহ সময় লাগবে বলে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভবেশ ভট্টাচার্য বলল, কৃষ্ণরাম চলো, এ সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও আর হাঁটা শুরু করো। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, বর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়চিত কি সব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবার চিতা ফের জ্বলে কেন উঠল পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিয়ে বসলেন। দুজনের ভাব সম্পত্তি ত্যাগ করার প্রশ্নই ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের উপর বর্তাবে।
কৃষ্ণরামের একটিমাত্র ছেলে শিবরাম। সে বর্তমান কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এই কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি, কারণ চৌধুরী পরিবারের ভিতরে কি ঘটছে তা বাইরে থেকে আমার জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগেই এখানেই বলে রাখি, রামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধ্যাবেলায় তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। গণরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই ওপরে আসবেন। কৃষ্ণরাম দোতলায় বারান্দায় কুশন পেতে আহিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচে থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। গণরাম যেন রেগে গিয়ে কাকে বলছেন, না না, যাও। তখনও আহিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলায় টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে গণরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশে। আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা 5:30 কাছারি শেষ হওয়ার পর এই সময়টা ওর বাগরদের একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বলছেন গণরাম? কি হয়েছে দাদা? গণরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চল উপরে চল। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। করে এনে দাদাকে বসিয়ে রামকৃষ্ণ বললেন, কি ব্যাপার, চাল্লালে কেন? নিতান্ত সংকটেও গণরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পাচ্ছেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা? কোথায়? কাছারি শেষ করে উপরে আসছি, একতলা বারান্দায় উঠতেই একটা থামের পিছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেদিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো। পরে দেহ ভেসে উঠেছিল, সে খবর তো জানো। তুমি আলো আঁধারিতে ভুল দেখেছ। গণরাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথাও বলল। কথা বলল? কিরকম? সেদিনের মতো আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। গণরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতেই রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতেই এসে থাকুক। বাবার তার পেয়ে শিবরাম বাড়িয়ে এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কার তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক না করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ির পাকা আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠানের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান ছিল। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম, সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুড়ে দেওয়া হতে লাগলো আগুন কুণ্ডের উপর। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়।
লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? বললাম, কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরলো কিভাবে? একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য, এ যেন মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারানাথ, চাকরগুলোর ভেতরে কেউ কিছু করেনি তো? যা, তা কেন করবে? না রে, এরা এইসব করবে না। সবই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে আছে, কাঁদছে। এরা কেউ করবে না। তাহলে? জানি না। ধন্য ঘনারামের ধৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, গণরাম মৃতদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই, কে কোথায় আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপারি নিয়ে আয় তো দেখি। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপারি কি হবে চৌধুরী মশাই? গণরাম উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপারি নিয়ে এলো। ঠোঙা হাতে গণরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে দু একখানা করে সুপারি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? গণরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হেসে বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ থেকে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু তো এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশোনা আর হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না। বললেন, বোকামি করিস না কৃষ্ণ, বুঝে দেখ, আমাদের বংশে বৃদ্ধি নেই একদম। ওই শিবুই যা কিছু করতে পারে। তোর আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে শিবু পুরো ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছর খানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পর পান মুখে দিয়ে শুতে এসে একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালেন গণরাম। দিক ফেলবার জন্য জানলার দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি দিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, তার ডাকে কমলা ছুটে এলেন। দেখ দেখি, বাগানের আম গাছের তলে কে দাঁড়িয়ে আছে। কমলা তাড়াতাড়ি জানলার কাছে গেলেন। কি হয়েছে গো? কই, কেউ নেই তো? তাহলে 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 কোথায় গেল? ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীর সঙ্গ করে বেরিয়েছিলাম। শ্মশান মশানে
এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানোই। হনরাম মারা যাবার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরা আগের সমস্ত ঘটনাকে নেহাতি সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন, বেলা 2:30-3টে বাজে। চৈত্র মাসের দুপুর। আর 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে, কোথায়? বাইরে, আপনার নাম করে বলছিল। কৃষ্ণরাম একটু বিষণ্ণত হয়ে বললেন, যা, এখানে নিয়ে আয়। তোর মামার বাড়ি কেউ না তো? কৃষ্ণরামের নাতি বলল, না, তাদেরকে সে চেনে। এই লোকটা ভিখারির মতো নোংরা জামা কাপড় পরে আছে। রামকৃষ্ণ রীতিমতো অবাক হয়ে বললেন, ভিখারি? ভিখারি এসে আমার নাম ধরে খোঁজ করছিল? নাতি বলল, হ্যাঁ। কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল। তার নাতির দিকে আঙুল তুলে সে বলল, রামকৃষ্ণকে গিয়ে বলো তার মনে আছে তো। তার নাম কি বলেছিল? তার নাতি একটু ইতস্তত করে বলল, তার নাম শ্রীপদ। বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমি জমা বাঘ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাস বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এই কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামের মৃত্যুর পর থেকেই সবটাই মরে বা ভাবতে ভালো লাগে না। তবে শুরু যখন করেছি, শেষ অবধি বলি। কমলা, নিরুপমা, কৃষ্ণরামের স্ত্রী, বয়স অনেক হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম 3 মিস্ত্রি ডেকে পুরনো সিঁড়ি 2 দিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ করবার চেষ্টা করলো। সেদিন তার অফিস জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধেবেলায় ফিরে শিবরাম দেখল গাঁথনির কাছ থেকে শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা। হ্যাঁ, কাজের চাপ ছিল। মিস্ত্রিরা গেল কোথায়? কাজ শেষ করে জল খাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি। হাত দুটো একেবারে ধুয়ে নি। বলরাম উপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠানে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেবো হে? একটা দর ঠিক করে দাও। খালি গা, লোকটা কোমরের কাছে যেন তেন করে একটা কাপড় জড়ানো, চুলচুলে 2 চোখ। বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে না? কে? শিবরাম ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। এ কি? কে উবে গেল? কে এসেছিল? কমলা
কমলা আর নিরুপমা পিছন পিছন নেমে এসেছিল। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখেছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহবল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কি কেউ এসেছিল একটু আগে? একে না তো, আমরা তো একটু চা বিস্কুট খেয়ে এলাম আর কি। কেন বাবু? না, কিছু না। ভয় ভয় কিছুদিন যাওয়ার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই। তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না, মাঝে মাঝে কেবল বলে ওঠে, হ্যাঁ, তাহলে আর বাকি কি রইল? জলজ্যান্ত মানুষই যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সব কিছু ঢাকা দেওয়ার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায়। বলরাম গিয়ে বাবার হাত ধরে বলল, ঠিক, ওদিকে চলো তো, কি হচ্ছে কি? শিবরাম ব্যস্ত হয়ে বললে, আরে দাঁড়া দাঁড়া, একটু ঢেকে দিয়ে যাই, আজকাল সব কিছুই কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেওয়ার চেষ্টা করে। এই দেখো, লেপটা নিয়ে এলাম, যা দিনকাল পড়েছে চাপা দিয়ে শো, কে কখন উবে যায় কি ঠিক আছে? তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি না হলে আমার চলে না যে, চাপা চুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে চাপা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায় এবং বারণ করে তার ছেলের গায়ে ঢাকা দিতে যাওয়ার জন্য। ছেলে যদি উপে যায়? বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দেওয়া বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় যে গেল কে জানে। এ অবস্থায় আর কলকাতা থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না, কলকাতার খরচ চলবে কেমন করে? দেশে যা জমি আছে তা দিয়ে তাদের সংসার চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়। কাজেই মায়ে ছেলেতে ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পরে আবার গ্রামে ফিরল। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয় কর্ম দেখলে ক্ষতি কি? এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন বছর ৪৫। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। তারই গোপ রেখেছি। তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খ্যাতিও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো আপনি জানেন, এর কোনো বিহিত হয় না? কি বিহিতের কথা বলছো তুমি? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে আমার মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদর কথা, তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি না। আমার মা, ঠাকুমা, জেঠিমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়।
তুমি ইংরেজি পড়ার ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু যদি এই হোম আমি শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কেন? শেষ করতে পারার অসুবিধা কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি এই হোম করি? নিশ্চয়, সবার মঙ্গল হবার যদি কিছুমাত্র সম্ভাবনা থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি এই হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ করে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমিই নিয়ে যাব। রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে, কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। বলরাম বলল, কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আচ্ছা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পন্ন। বাড়ির সামনে বিরাট উঠানে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুষাণ সমিত ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরক পাল, হাড়ের মালা আর ফুল শুদ্ধ কুঁচো গাছের ডাল নামিয়ে রেখেছি। দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? মানে আপনাদের মতে হোম কিছু জানি না বললাম ও বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে এলো। এসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না, কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করার পরে বাড়িতে নানান রকম উপদ্রব উপস্থিত হতে পারে, ভয় পেও না কেউ। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ না করতে পারি। পুজো শুরু করে সবে দেহ বন্ধন করে আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম দড়াম করে বিকট এক আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার, ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থানির এসে পড়েছে কোথা থেকে। বাড়ির ছাদে ছুঁড়ে থানিরটা পাঠানো হয়েছে। আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সমানর্ঘ দেওয়ার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক উঠে কা কা শব্দে চারদিকে ঘুরে ঘুরে উড়তে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না। রাত 11টার সময় 1000 খানেক কাক মাথার উপরে উঠলে কেমন লাগে। সেই অমাবস্যায় নিকষ কালো অন্ধকার, উড়ন্ত কাকেদের আবির্ভাব। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলায় বারান্দায় বসে কাঁদছে। আমার মনে বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে, বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিষ্ট হওয়ার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ এবং পরে ধূপ ধুনোর আরতি। নরকপালের সবের আচ্ছাদন থেকে আহত এক বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দ্বীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য কাপ ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল, তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দ্বীপের আরতি চলছে, নারকেলের চোবড়া আগুন করে তাতে অনেকখানি ধুনো জড়িয়ে দিতে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো।
এবং আতঙ্কে চিৎকার করে উঠতে লাগলো নরেশ ভট্টাচার্য। এ কি, বাঁচাও বাঁচাও! তুনোর পবিত্র মিষ্টি গন্ধ বদলে গেল এক দুর্গন্ধে। সারা বাতাস ম ম করে উঠল সেই দুর্গন্ধে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপার কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মরা পচার দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন, নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে, দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম। ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে! তীর নামিয়ে ভৈরবের ধ্যান করে একটা রক্ত জবা ছুড়ে দিলাম তুলসীতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে দুনোর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। কেউ যেন জাদু বলে এক মুহূর্তের মধ্যে সব জায়গার গন্ধগুলোকে বদলে দিয়েছে। বলরাম পাংশে মুখে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসছে। আমার তখন কেবল একটাই চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে যোগিনী মন্ড লাগলো। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিতে চলেছি, নরেশ বসে সমিত এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে, অনেকখানি করে ঘি একেবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণই নেই। নরেশ ভালো করে দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে আরে এ আবার কি? দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদি শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। এ যেন মাটির নিচ থেকে জল উঠছে, কেউ যেন তলা থেকে পিচকারি করে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো কিনা। বলরামের জন্য মায়া হচ্ছিল, সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলায় যজ্ঞবেদীর নিচে হুড় হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসর মুখে বসে পুজো করছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালির সমিত সব ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম। তারপর বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশের বাতি দিতে কেউ নেই। আমরা দুজন চুপ করে রইলাম। তারানাথ বলল, কি, শেষটা পছন্দ হলো না তাই তো? চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে তারানাথ বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে, এসব নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠে আসছি এমন সময় তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা নিরুপমা অতি বৃদ্ধ হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশীতে। সম্বল খুব সামান্যই,
কষ্টে সৃষ্টে চলে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন তারনাথ তান্ত্রিক ও আগুন। আজকের গল্প এতটাই। দেখা হচ্ছে পরের গল্পে।